কোথাও 16 ঘন্টা, কোথাও 17 ঘন্টা, তো কোথাও পুরো 24 ঘন্টা। জেলা থেকে কলকাতা এভাবে দীর্ঘ সময় ধরে বাড়িতেই পড়ে থাকছে কোভিড আক্রান্তের মৃতদেহ। তালিকায় সর্বশেষ সংযোজন উত্তর দমদম পুরসভার নিমতা। কোভিড আক্রান্ত প্রৌঢ়ের মৃতদেহ সৎকারের ব্যবস্থা করতে করতেই লাগলো প্রায় 19 ঘন্টা। কৃষ্ণনগরে 24 ঘন্টা, শক্তিনগরে 16 ঘন্টা, সোনারপুরে 17 ঘন্টা, গড়ফায় 10 ঘন্টা, তিলজলায় 10 ঘন্টা, নিমতায় প্রায় 19 ঘন্টা। এগুলি হচ্ছে করোনা আক্রান্তদের মৃত্যুর পর দেহ বাড়িতে পড়ে থাকার সময়। মৃত্যুর আগে অসহায় পরিস্থিতি, মৃত্যুর পরও ভোগান্তি। ঘন্টার পর ঘন্টা পড়ে থাকছে মৃতদেহ, সরানোর লোক পাওয়া যাচ্ছে না। অসহায়তার চূড়ান্ত নিদর্শন উত্তর দমদম পুরসভার 5 নম্বর ওয়ার্ডে নিমতার আমবাগান এলাকায় করোনা আক্রান্ত প্রৌঢ়ের মৃত্যু হয় বৃহস্পতিবার রাতে। পরিবার সূত্রে দাবি 21 তারিখ করোনা আক্রান্ত হন প্রৌঢ়। হোম আইসোলেশনে চলে যান তিনি। বৃহস্পতিবার রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটে প্রৌঢ়ের। পরিবারের দাবি তীব্র শ্বাসকষ্টের মধ্যেই একের পর এক হাসপাতালে ঘুরতে থাকেন তারা, কিন্তু প্রৌঢ়কে কোথাও ভর্তি করা যায়নি। পথেই মৃত্যু হয় তার। এরপর মৃতদেহ ফিরিয়ে নিয়ে আসা হয় বাড়িতে। ভোর, সকাল, বেলা, দুপুর, বিকেল, সন্ধে করোনায় মৃতের দেহ পড়ে থাকে। বিভিন্ন জায়গায় ফোন করছে, প্রত্যেকে বলছে এটা আমার দায়িত্ব না, এটা অমুকের দায়িত্ব, এটা আমার দায়িত্ব না, এটা অমুকের দায়িত্ব, অমুকের ফোন নাম্বারে ফোন করুন। আমি এখন একটা মেয়ে হয়ে একা, একে ফোন করবো, তাকে ফোন করবো না, আমার বাবাকে সৎকারের ব্যবস্থা করবো নাকি আমি বাড়ির মধ্যে বাবাকে রাখবো, কি করব? একটা বডি আস্তে আস্তে পচতে শুরু করেছে। আমার মাকে তো বাঁচাতে হবে, ফ্যামিলিটাকে তো বাঁচাতে হবে। কি পরিস্থিতি এসে পড়েছে। অবশেষে 19 ঘন্টা পর উত্তর দমদম পুরসভার কর্মীরা প্রৌঢ়ের বাড়িতে গিয়ে মৃতদেহ সরানোর উদ্যোগ নেন। পাড়ার লোকজন এই বাড়ির অদূরে যে রাস্তাটা, সেখানে নো এন্ট্রি কোভিড-19 ডেড বডি বলে একটা নিশান দিয়ে দিয়েছে। ঠিক এখান থেকে একটু এগিয়ে গিয়ে একটি বাড়িতে, সেখানে 18 ঘন্টা ধরে 58 বছর এক প্রৌঢ়র মৃতদেহ পড়ে রয়েছে। কেউ যদি এককভাবে দায়িত্ব নিয়ে করে দিত তাহলে হয়তো এতটা সময় লাগতো না। এবার আমি আমার ঘরে বন্দুকটা রাখলাম না, আমি অন্য টেবিলে ফোন নম্বর দিয়ে ছেড়ে দিলাম, এখানে যোগাযোগ কোন পেয়ে যাবেন। কোভিডে মৃতের দেহ সরাতে এত দেরি কেন? উত্তর দমদম পুরসভার সূত্রে জানানো হয়, শুক্রবার বেলা 3টে নাগাদ মৃত্যু সংবাদ পৌঁছয় তাদের কাছে। তারপরই যা পদক্ষেপ করা হয়েছে। সমীরণ পাল ও ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ। করোনায় মৃত্যুর পরেও রেহাই নেই পরিজনদের। ঘন্টার পর ঘন্টা বাড়িতেই পড়ে থাকলো মৃতদেহ। গড়ফা ও তিলজলায় 10 ঘন্টা পর মৃতদেহ নিয়ে যায় প্রশাসন। অন্যদিকে সোনারপুরে 17 ঘন্টা পরে দেহ সৎকারের ব্যবস্থা হলো। প্রথমে হাসপাতালে বেড না মেলার অভিযোগ, অক্সিজেন জোটাতে কালঘাম অবস্থা। মৃত্যুর পরেও ঘন্টার পর ঘন্টা বাড়িতেই পড়ে রইল করোনা আক্রান্তের দেহ। করোনাকালে ফের চরম ভোগান্তিতে তিলজলা, সোনারপুর ও গড়ফার 3 পরিবার। গড়ফার বাসিন্দা সন্ধ্যা রানী পাল, তার এক ছেলে, বৌমা, নাতি করোনা আক্রান্ত। ছেলে বৌমা হাসপাতালে ভর্তি, নাতি রয়েছেন হোম কোয়ারেন্টিনে। এরই মধ্যে বৃদ্ধারও উপসর্গ দেখা দেওয়ায় বুধবার হালদু পুরসভার ক্লিনিকে করোনা পরীক্ষা করান, কিন্তু রিপোর্ট আনা হয়নি। বুধবার রাত থেকে শুরু হয় অসম্ভব শ্বাসকষ্ট। অভিযোগ, একের পর এক হাসপাতালে ফোন করেও বেড মেলেনি। যোগাযোগ করা হয় স্বাস্থ্য দপ্তরের হেল্পলাইনে। পরিবারের দাবি, স্বাস্থ্য দপ্তরের তরফে বলা হয় করোনা টেস্টের রিপোর্ট না থাকলে হাসপাতালে ভর্তি করা যাবে না। বৃহস্পতিবার রাত 8টা নাগাদ মৃত্যু হয় বৃদ্ধার। বৃহস্পতিবার রাত 8টা থেকে পরদিন সকাল পর্যন্ত বাড়িতেই পড়ে থাকে করোনা আক্রান্তের মৃতদেহ। সকাল 10টা নাগাদ এই খবর সম্প্রচারিত হয় এবিপি আনন্দে। শেষমেশ বেলা 12টা 40 নাগাদ প্রায় 16.5 ঘন্টা পর মৃতদেহ নিয়ে যায় পুরসভা। তিলজলার পিকনিক গার্ডেনের বাসিন্দা মায়া দাস কয়েকদিন আগে অসুস্থ হন। পরিবার সূত্রে খবর, 19 এপ্রিল কোভিড টেস্টের পর জানা যায় তিনি করোনা আক্রান্ত। এরপরই শুরু হয় দুর্ভোগ। বৃদ্ধার পরিবারের অভিযোগ, সেদিন থেকে টানা 3 দিন ধরে স্বাস্থ্য ভবনের হেল্পলাইন নম্বরে ফোন করেও হাসপাতালের বেড মেলেনি। প্রতিবারই তাদের অপেক্ষা করতে বলা হয়। সে তো আবার বলেছে হসপিটালের বেড ওখানে খালি নেই, বেড খালি হলে আমরা অ্যাম্বুলেন্স পাঠাবো। আচ্ছা, এটা কবে বলেছিল? ওটা ওই 24 ঘন্টার মধ্যেই বলছে, শুধু বারবার করে ওইটাই। বাড়িতে চিকিৎসা চলাকালীন 22 এপ্রিল সকালে মারা যান বৃদ্ধা, কিন্তু দুর্ভোগ তখনও অনেক বাকি ছিল। মানে রীতিমতন গন্ধ ছেড়ে দিয়েছে। আমাদের দরজায় 2টো বাচ্চা আমরা নিয়ে রয়েছে, আমরা ভয় পাচ্ছি। বাচ্চাকে নিচের ঘরে, আমার ছেলে ডাস্ট অ্যালার্জি, তাকে নিচের ঘরে রাখা হয়েছে। শেষমেশ 10 ঘন্টা পর বিকেলে দেহ নিয়ে যায় পুরসভা। তিলজলার ঘটনারই পুনরাবৃত্তি সোনারপুরে একটি আবাসনের বাসিন্দা দিলীপ কুমার রায় 17 তারিখ করোনা আক্রান্ত হন। পরিবারের অভিযোগ, বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করেও বেড পাওয়া যায়নি। কি বলতো, প্রত্যেকটা স্টেপিংই তো বাজে। আচ্ছা,
একটা অ্যাডমিশন করতে গেলে অনলাইনে আপনাকে গভর্নমেন্টে রেজিস্ট্রেশন করতে হচ্ছে, যার কোনো রিপ্লাই আসছে না। কবে বেড পাবেন, কি পাবেন, কোনো রিপ্লাই নাই। আচ্ছা, বেকার তো সেটা। অক্সিজেন নিয়ে প্রবল সমস্যা তৈরি হয়। অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে মৃত্যু হয় বৃদ্ধের। অক্সিজেন সিলিন্ডার তো একটা ব্ল্যাক মার্কেটে এখন চলছে। কালকে আমরা মোটামুটি প্রায় 10টা-15টা দোকান ঘুরেছি এনার জন্যই। হ্যাঁ, তো কেউ বলছে 8,000 টাকা লাগবে ডিপোজিট মানি, কেউ বলছে নেই, কেউ বলছে যে 10,000 টাকা লাগবে। যথারীতি মৃত্যুর পরেও নিস্তার নেই। রাত 1টা থেকে পুলিশ প্রশাসনের বিভিন্ন জায়গায় ফোন করে করে ক্লান্ত পরিবার। ঘন্টার পর ঘন্টা বাড়িতেই পড়ে থাকে দেহ। অবশেষে শুক্রবার সন্ধ্যায় মৃতদেহ নিয়ে যায় পুলিশ। সন্দীপ সরকার ও হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। আসছি পরের খবরে। নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে কোভিড সতর্কতা বিধি মানায় জোর। বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, এই উচ্চ পর্যায়ের যে ভার্চুয়াল বৈঠক হয় নির্বাচন কমিশনের, তাতে ঠিক কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? দেখো, সপ্তম এবং অষ্টম দফা এখন দুটো নির্বাচন বাকি রয়েছে এবং এই দুটি দফারই যারা এই নির্বাচনের সঙ্গে যুক্ত ডিএমএসপি, অবজারভার, সিও দপ্তররা ছিলেন এবং ইসিআই ফুল বেঞ্চ তারা ছিলেন, বিসি করেছেন এবং কোভিড প্রোটোকলের উপরে যেমন জোর দেওয়া হয়েছে তেমন অন্যদিকে বলে রাখি যে যেহেতু পিসফুল মনে করছে নির্বাচন কমিশন, কিন্তু প্রচুর বোমা উদ্ধার হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আরো বেশি করে বম এবং এক্সপ্লোসিভ যাতে উদ্ধার করা হয় তার উপরে জোর দেওয়া হয়েছে। অন্যদিকে আরো জানিয়ে রাখি যে যেভাবে যে সমস্ত কোভিড প্রোটোকল যারা মানছেন না এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কিন্তু শোকজ করা হচ্ছে এবং এফআইআর করা হয়েছে। এখনো পর্যন্ত যা খবর তাতে 33 জন এরকম বিভিন্ন পলিটিক্যাল পার্টিস রয়েছে, তাদের বিরুদ্ধে শোকজ করা হয়েছে এবং 13 জন রয়েছেন যাদের বিরুদ্ধে কিন্তু এফআইআর করা হয়েছে। অন্যদিকে বোমা এবং বিস্ফোরক উদ্ধারের কথা বলছিলাম, এখনো পর্যন্ত 750টি আর্মস, 181টি ওয়েপন্স এবং বিস্ফোরক 3095 কেজি এবং বোমা 2792টি উদ্ধার করা হয়েছে এবং আরো বোমা এবং বিস্ফোরক উদ্ধারের উপর জোর দিতে বলেছে কমিশন। অন্যদিকে কোভিড প্রোটোকল যারা মানবেন না আরো এফআইআর করা হচ্ছে এবং শোকজ করা হচ্ছে এবং শুধুমাত্র বিজেপি টিএমসি বলে কথা না, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, প্রার্থী হোক বা লিডার হোক, যারাই কিন্তু কোভিড প্রোটোকল মানছেন না তাদের বিরুদ্ধে কিন্তু শোকজ করা হচ্ছে। যে তাতে যদি উত্তরে যদি সন্তুষ্ট না হয় তাহলে তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এখনো পর্যন্ত 13টি, কিন্তু আরো এই সংখ্যা বাড়বে। ধন্যবাদ রুমা। করোনা পরিস্থিতির জেরে সোমবার থেকে মেট্রোর সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। মেট্রোর কর্মীদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়ে চলায় এই সিদ্ধান্ত বলে মেট্রো রেল সূত্রে খবর। এই দিনও হাওড়া ও শিয়ালদা ডিভিশনের একাধিক ট্রেন বাতিল হয়েছে। এরই মধ্যে পরিষেবার সময় কমানোর আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে চিঠি দিয়েছে ব্যাংক অফিসারদের একটি সংগঠন। দৈনিক আক্রান্তের সংখ্যা প্রতিদিন 3 লক্ষ ছাড়াচ্ছে। লাগাতার 2000-এরও বেশি সহনাগরিক প্রতিদিন মৃত্যুর কোলে ঢলে পড়ছে এদেশে। রাজ্যেও পরিস্থিতিটা ভয়ঙ্কর। হু হু করে বাড়ছে সংক্রমণ মৃত্যু। আর 5টা সাধারণ মানুষের মতোই ট্রেন ও মেট্রো রেলের কর্মীরাও একের পর এক করোনা আক্রান্ত হচ্ছেন, যার প্রভাব পড়তে শুরু করেছে পরিষেবায়। শুক্রবারও বাতিল করতে হয়েছে একগুচ্ছ ট্রেন। পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া ও শিয়ালদা ডিভিশন মিলিয়ে মোট 52টি লোকাল ও 16টি প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। বহু গার্ড সংক্রমিত হওয়ায় নির্দিষ্ট কিছু রুটে গার্ড ছাড়াই মালগাড়ি চালানোর ভাবনা রয়েছে। করোনা পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠায় প্রভাব পড়েছে যাত্রী সংখ্যাতেও। পূর্ব রেল সূত্রে খবর, গত এক সপ্তাহে শিয়ালদা ও হাওড়া ডিভিশনে যাত্রী সংখ্যা কমেছে যথাক্রমে 13 ও 15%। আইআরসিটিসিরও প্রচুর কর্মী করোনা আক্রান্ত হওয়ায় বৃহস্পতিবার থেকে বন্ধ রাখতে হয়েছে শিয়ালদার বেস কিচেন। এদিকে কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত মেট্রোর সংখ্যা কমানো হচ্ছে। 258টির বদলে 238টি মেট্রো চলবে এই কদিন। শনিবার চলবে 218টি মেট্রো, রবিবার চলবে 100টি। 26 এপ্রিল অর্থাৎ আগামী সোমবার থেকে মেট্রো কম চালানো হবে। এদিকে এরই মধ্যে ব্যাংকের অফিসার ও কর্মচারীদের মধ্যেও করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় ব্যাংকিং পরিষেবার সময়সীমা কমানোর আর্জি জানালো অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন। মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে লেখা চিঠিতে তারা অনুরোধ করেছে কর্মী সংকটের কারণে ব্যাংকের কাজের সময়সীমা কমিয়ে দুপুর 2টো পর্যন্ত করা হোক। সেই সঙ্গে প্রতি শনিবার বন্ধ রাখা হোক ব্যাংক। আমরা চেয়েছি যে 50% ওয়ার্ক নিয়ে কাজ করা, যাতে করে আমাদের বিজনেস কন্টিনিউটি প্ল্যানটা যাতে ঠিকঠাক থাকে, গত বছর যেরকমভাবে করেছিলাম, যাতে এর পরবর্তীকালে আরও ভয়ঙ্কর অবস্থাতেও যাতে ব্যাংকিং সার্ভিসটা দেওয়া যায়। যদি সবাই সংক্রমিত হয়ে যায় তখন তো আমরা ব্যাংকিং সার্ভিসটা দিতে পারবো না। এখন গ্রাহকরা সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত ব্যাংক পরিষেবা পান। প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাংক বন্ধ থাকে। অরিত্রিক ভট্টাচার্য, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।
ভোটের 3 দিন আগে জামুরিয়ায় উদ্ধার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ। খুন করে ঝুলিয়ে দেবার অভিযোগে সরব হয়েছে বিজেপি। যদিও রাজনৈতিক যোগ মানতে চায়নি পরিবার। থানায় অভিযোগ দায়ের হলেও কেউ ধরা পড়েনি। বিক্ষিপ্ত অশান্তির মধ্যে শেষ হয়েছে ষষ্ঠ দফার ভোট। সপ্তম দফার ভোটের 72 ঘন্টা আগে বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম বর্ধমানের জামুরিয়া। শুক্রবার সকালে জামুরিয়ার আলীনগরে বাড়ি থেকে 100 মিটারের মধ্যে গাছ থেকে উদ্ধার হয় বিজেপি কর্মী কৃণঞ্জন ঘোষের ঝুলন্ত দেহ। মৃতের পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে দড়ি নিয়ে বাড়ি থেকে বের হন বছর 30-এর ওই যুবক। তারপর থেকে আর খোঁজ মিলছিল না। বিজেপি করতে আমরা তো ভোর থেকে খুঁজছি, মানে কি ব্যাপার ওইটা তা বোঝা যায় না। আমার কোনো এখন সন্দেহ বুঝতে পারছি। মৃতের পরিবার কাউকে সন্দেহ না করলেও বিজেপির অভিযোগ খুন করে ঝুলিয়ে দেওয়া হয় দলীয় কর্মীকে। যেখানে যেখানে ভোট হচ্ছে তার আগে আগে ওখানে খুন খারাপি ভয় দেখানো হচ্ছে যাতে লোক না বেরোয়, ভোট না দেয়। কিন্তু আপনারা দেখেছেন 80% উপরে ভোট হচ্ছে। এই পুরনো ব্যবস্থা ভয় দেখিয়ে ভোট আটকানো, মানুষও ভয় করছে না, উপেক্ষা করে গিয়ে ভোট দিচ্ছে। 26শে এপ্রিল জামুরিয়ায় ভোট। ভোটের 3 দিন আগে দলীয় কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। তবে ঘটনায় কেউ আটক বা গ্রেফতার হননি। তৃণমূল এই ব্যাপারে কোনো রকমভাবে জড়িত নয়। আমার যেটা মনে হচ্ছে, ভারতীয় জনতা পার্টি কোনো লিডারকে হয়তো 20,000 টাকা দিচ্ছে, আর কাউকে হয়তো 1,000 টাকা দিচ্ছে। নিজেদের বন্ধু বান্ধব কেউ যদি শোনে যে 20,000 পেলাম, 1,000 পেলাম, এদের এত আত্মসম্মানে লাগছে, তারা নিজেদের প্রতিহিংসার জন্য এইসব কাণ্ডগুলো হচ্ছে। কোচবিহারের দিনহাটা থেকে পূর্ব বর্ধমানের কালনা। ভোটের বাংলায় একের পর এক বিজেপি নেতা কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় তপ্ত হয়েছে রাজনীতি। বিজেপি খুনের অভিযোগ তুললেও জামুরিয়ার ওই যুবক কেন নিজে দড়ি নিয়ে বের হয়েছিলেন তার সদুত্তর মেলেনি। মনোজ বন্দ্যোপাধ্যায় ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। গরু পাচার কাণ্ডে ফেরার বিনয় মিশ্র আইনি রক্ষা কবচ পেলেন। কলকাতা হাইকোর্টের নির্দেশ, 3রা মে সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে যুব তৃণমূল নেতাকে, তবে তাকে গ্রেপ্তার করা যাবে না। অন্যদিকে আয়কর মামলায় হাজিরা দেবার জন্য ইডির কাছে ভোটের ফল প্রকাশ পর্যন্ত সময় চাইলেন পার্থ চট্টোপাধ্যায়। গরু পাচার কাণ্ডে অভিযুক্ত যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রকে হন্যে হয়ে খুঁজছে সিবিআই। একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব পেয়েও হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। এই অবস্থায় আদালত থেকে আইনি রক্ষা কবচ পেলেন যুব তৃণমূলের অভিযুক্ত সাধারণ সম্পাদক। কলকাতা হাইকোর্ট এক নির্দেশে জানিয়েছে, 3রা মে সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রকে। হাজিরার পর পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত সিবিআই তাকে গ্রেপ্তার করতে পারবে না। এদিকে আয়কর মামলায় ফের হাজিরা এড়িয়ে গিয়েছেন তৃণমূলের মহাসচিব শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার তাকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর, বিধানসভা ভোটের ফল বেরোনো পর্যন্ত সময় চেয়েছেন পার্থ। আয়কর মামলাতেই কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রর বড় ছেলে স্বরূপ মিত্রকে শুক্রবার জিজ্ঞাসাবাদ করল ইডি। প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। ইডি সূত্রে দাবি, আয়করের সঙ্গে একসময় যুক্ত ছিলেন মদন পুত্র স্বরূপ। তার সঙ্গে সংস্থার আর্থিক লেনদেনও হয়েছিল বলে ইডি সূত্রে দাবি। কি ধরনের লেনদেন হয়েছিল তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে ইডি সূত্রে খবর। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।